শাসক কি হয়, শাসক সাধারণ মানুষকে কোনো সময় বোকা বানিয়ে রাখতে পারে, কিন্তু শাসক তার যে অত্যাচারের স্টিম রোলার সেটা এদিক দিয়ে হোক ওদিক দিয়ে হোক চালিয়েই যায়। এটা আমরা বুঝতে পারি। অত্যাচারের চাকায় সাধারণ মানুষকে পিছিয়ে দিয়ে এইভাবে তারা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার প্রদর্শন করছে। 29-এও হলো না। আপনারা বলবেন যে দেশে গণতন্ত্র আছে, বলবেন না তো? ছাত্র সংসদের নির্বাচন আমি যদি খুব ভুল না করি, তাহলে সবকটা কলেজ টলেজ মিলিয়ে যে ছাত্র সংসদের নির্বাচন হয় সেটা শেষ হয়েছে 2017 সালে। তারপরে আর কোনো ইলেকশন হয়নি। আর এর মধ্যে যাদবপুর, রবীন্দ্রভারতী আর বোধহয় প্রেসিডেন্সি, এই তিনটে জায়গায় শেষ ইলেকশন হয়েছে 2020। তারপরে 5 বছর কেটে গেছে, কোনো ভোট নেই। 2017, 2020 আপনারা যদি 26-এ ইলেকশন না হয়, 27-এ না হয়, 28-এ না হয়, 29-এ না হয়, 8 বছর ধরে যদি ইলেকশন না হয়, 5 বছর ধরে যদি ইলেকশন না হয়, আপনারা তো ইলেকশনের দাবি জানাবেন। যাদের কাছে জানাবেন তাদের একজন প্রতিনিধি যাদবপুরে গিয়েছিলেন, তাকে খুব দুর্ভাগ্যক্রমে, আজকে মনে হয় খুব দুর্ভাগ্যক্রমে, তিনি আমাদের নাট্য সংসারের মানুষ ছিলেন একদা, তো সেখানে অবশ্যই চলবে। 7 মাস হয়ে গেল, এখন পর্যন্ত দাবি আদায় হয়নি। স্বাভাবিকভাবেই অভয়া মঞ্চ, নাগরিক সমাজ যারা শুরু থেকেই 9ই আগস্টের পর থেকেই রাস্তায় নেমেছে, তারা আজও রাস্তায় আছে। সুতরাং অভয়ার বিচার চাই। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িয়ে আছে তাদের সকলকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। শুধু সঞ্জয়ের ঘাড়ে দোষ চাপিয়ে শাসক দল তারা পার পাবে, এটা মানুষ মেনে নিতে পারছে না। যে আন্দোলনের ঝাঁজ শুরু থেকে ছিল সেই ঝাঁজ তো প্রতিনিয়ত কমছে। আন্দোলনের জোয়ার ভাটা সবসময় থাকে, কখনো তুঙ্গে উঠে আবার একটু নামে, কিন্তু আলটিমেটলি লক্ষ্যপথে এগিয়ে যাবে। সিপিআইএম নেতা রবীন দেব, সিপিআইএম পার্টি এই আন্দোলনের সেইভাবে মুখ হয়ে কেন নামছে না? এটা দেখুন, সিপিআইএম মানুষের আন্দোলনের পাশে আছে। মানুষের ইস্যু, গণতন্ত্রের ইস্যু, অধিকার রক্ষা, নিপীড়ন, অত্যাচার, খুন, সন্ত্রাস, ধর্ষণ, লুট, দুর্নীতি, এইসবের বিরুদ্ধে যারাই লড়াই করবে, সে লড়াইয়ে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের পাশে সিপিআইএম আছে, থাকবে। অভয়ার মা বাবা তো দিল্লিতে গেছিলেন, ওনারা গিয়ে অমিত শাহের সাথে দেখা করেছেন, ওনারা আরও বিভিন্ন লোকের সাথে দেখা করেছেন। তো ওনারা কি ভরসা করতে পারছেন না এই নাগরিক সমাজ আন্দোলনের উপরে? ওরা সবার কাছে যাবে। যারা সন্তান হারিয়েছে তাদের যে বেদনা, তাদের যে জ্বালা যন্ত্রণা, এটা নিরসনের জন্য তারা সবার কাছে গেছে। এখানেও এই রাজ্য সবার কাছে গেছে, মিছিলে মিটিংয়ে সর্বত্র সামিল হচ্ছে। যারা ওর বাড়িতে ওনাদের পাশে দাঁড়িয়েছে তাদের সাথে উনি কথা বলছেন। তারপরে দেশের যারা সরকার চালাচ্ছে তারাও অনেক কথা বলছেন মুখে। কথা আর কাজে মিল আছে কি না সেটা তো না গেলে বলে না। টেস্ট অফ পুডিং ইজ ইন ইটিং, সেটা প্রমাণিত হবে। সুতরাং তারা সেইভাবেই রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছেন। এখানেও প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তার কাছে সাক্ষাৎ চেয়েছিলেন, পায়নি, তখন স্বাভাবিকভাবেই সবার কাছেই যাচ্ছে। তাদের যাওয়া, কারণ তারা তো সুবিচার চাইছে। সন্তান হারা মা বাবা, তাদের দাবি হচ্ছে সন্তানকে যারা ধর্ষণ করে হত্যা করেছে কর্মরত অবস্থায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই শাস্তি দেওয়ার জন্য যে প্রক্রিয়া আছে সেই সব প্রক্রিয়াতেই মা বাবা ব্যবহার করার চেষ্টা করছে। সামনেই তো বিধানসভা নির্বাচন প্রায় আগত, এই অভয় ইস্যু কি মানুষের মনে দাগ কাটবে? দেখুন, বিধানসভা নির্বাচন 2026-এ যারা এই অপরাধের জন্য দায়ী, দুই পক্ষই বিজেপি এবং তৃণমূল, তারা এখন আগে থেকেই ভোট 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 করে চিৎকার করছে। আসল ভোট কেন? বিধানসভার ভোট রাজ্য পরিচালনার জন্য, কারা পরিচালনা করবে তারা ঠিক করবে। লোকসভার ভোট দেশ পরিচালনা করবে কারা, পুরসভার ভোট পুরসভা কে পরিচালনা করবে, পুর পরিষেবা কে দেবে, পঞ্চায়েতের ভোট গ্রামীণ অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে বা গ্রামীণ মানুষের সেবা কে করবে, তার জন্য। তো ভোট তো মানুষের ইস্যুর জন্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা,
স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, কর্মসংস্থান, ঐক্য, সংগতি, সম্প্রীতি, ওই জন্য এইগুলি বাদ দিয়ে শুধু ভোট ভোট আর ভোটে এখন যারা ভোট লুট করছে তারাই এখন আঙুল দেখাচ্ছে। যেমন ওই পকেটমার অন্যদের নিজেরা পকেটমারি করে অন্যর দিকে আঙুল দেখায়, পকেটমার বলে চিৎকার করে, সেটা এখন বিজেপি বলছে তৃণমূলকে, তৃণমূল বলছে বিজেপিকে। আমরা তো পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি যে প্রার্থী তিনি আরব দুনিয়ায় তাকে ইলেকটেড ঘোষণা করে দিয়েছেন। যিনি ইলেকটেড ঘোষণা করলেন তিনি হচ্ছেন বিডিও, পরিচালনা করে কে? মুখ্যমন্ত্রী। তাকে প্রত্যেকটি বিডিওকে, এসডিওকে সকালে ঘুম থেকে উঠে ফোন করে, ও বা ওর অফিসাররা জন্মদিনে, তার কি বিবাহ দিন, ওইসব দিনে শুভেচ্ছা জানায়। তাহলে সে যখন এই ধরনের একজন যে ভারতবর্ষেই নেই, তার নমিনেশন যখন সঠিক বলে তাকে ইলেক্টেড ডিক্লেয়ার করেছিল, কোর্টে না গেলে তো সে নির্বাচিত হয়ে যেত। তাহলে সবাই জানে ভোটার তালিকা কে তৈরি করে। মাথায় ইসিআই আর নিচে হচ্ছে টিএমসি, এরা সব পরিচালনা করছে। কারণ হচ্ছে ইসিআইয়ের নিচে রাজ্য হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার, চিফ ইলেকট্রাল অফিসারের নিচে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, ডিইও মানে ডিএম। তিনি আবার যখন ভোটার তালিকা সংশোধন হয় তখন তার নাম হয় ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। তার নিচে এসডিও বা বিডিও, সেখানে আছে ইলেকট্রাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও, আর নিচে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইআরও মানে AERO, আর একবারে তলায় হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসার, মাঝখানে হচ্ছে ডেজিগনেটেড অফিসার বা সুপারভাইজার। সবগুলি হচ্ছে এই রাজ্যের হয় সরকারি কর্মচারী, নাহলে শিক্ষক বা পুরকর্মী। এই কারা রিকুইজিশন করে? ইলেকশন কমিশন। কার কাছে চায়? রাজ্যের কাছে। দেয় কে? রাজ্য। সেই রাজ্য যখন চিৎকার করছে ভোটার তালিকায় যারা এই ভুতুরে ভোটার দিয়ে নির্বাচিত হলেন, মমতা ব্যানার্জি সহ সবাই, তারা চিৎকার করছে। শুভেন্দু অধিকারীও নির্বাচিত হয়েছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছিল, মমতা ব্যানার্জি হেরে এসে ভবানীপুরে দাঁড়ালো। এখন বলছে কেন তুমি জিরো হলে, তোমরা শূন্য হয়েছে, তোমরা বলতে পারবে না, যারা আসন পায়নি। তাহলে মমতা ব্যানার্জি তো হেরেছিল ভবানীপুর, এই নন্দীগ্রামে হেরেছে, আবার 2014 লোকসভায় ভবানীপুরে হেরেছে। তো তিনি কি করে আবার হলেন? বা তিনি কি করে আরেকজনকে নির্বাচিত প্রতিনিধি তাকে সরিয়ে পাঠিয়ে দিলেন খর্দাতে। খর্দাতে একজন মারা গেলেন, তার জায়গায় ওখানে পাঠিয়ে দিয়ে নিজে আবার এখানে দাঁড়িয়ে পড়লেন। সুতরাং নির্বাচনকে নিয়ে আপনি বললেন ভোট 2026-এ ভোট তো প্রতি বছরই হচ্ছে, হয় পঞ্চায়েত, নয় পুরসভা, নয় লোকসভা, নয় বিধানসভা, নয় উপনির্বাচন। ভোট তো হচ্ছে, নাহলে সমবায়, অনেক নির্বাচন হচ্ছে। সে যেখানেই নির্বাচন হচ্ছে, সোসাইটির নির্বাচন যখন ভোট লুট হচ্ছে। সমাজ যখন একবার পচন ধরে এক জায়গায় তো থেমে থাকে না। সুতরাং পচনের জন্য যারা এই কাজ করছে তারা কখনো বিজেপি, কখনো তৃণমূল। তারা আজকে বিজেপি, আমি ওই দিন 6টা রাজ্যে 6টা বিধানসভার উপনির্বাচন হলো, উপনির্বাচনের পর আমি বিধানসভায় গেছিলাম। বিধানসভায় যাওয়ার পর একজন বিজেপির লোককে বললাম, কী গো তোমরা একটা ছিল সেটা হেরে গেলে? বলে আপনি কি বলছেন? আমি বলে আমরা জেতার পক্ষে, বলে 6টার পক্ষে। আমি বলি তুমি তো বিজেপি ছিলে। বলে না, আমি টিএমসি হয়ে গেছি। কয়েক মাস আগে যে টিএমসি সে এখন বিজেপি, কয়েক মাস আগে যে বিজেপি এখন সে টিএমসি। কী? তাহলে সুতরাং আপনি এখন যে চিৎকার করছে এগুলি হচ্ছে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য। সবাই দেখছে যে টাকার দাম 13 পয়সা নেমে গেছে। যখন নরেন্দ্র মোদী সরকারে এসেছিল টাকার দাম ছিল 43 পয়সা, সেটা 13 পয়সা নামলো। তো সেইটার দিকে তাকাচ্ছে না। আর কেউ দেশ এগিয়ে চলেছে, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এইসব বলে যাচ্ছে। আর এখানে সব কন্যাশ্রী, সেই শ্রী দিয়ে চালাচ্ছে। আসল কথাটা কোথায়? জিনিসের দাম, বেকারি, মুদ্রাস্ফীতি, এগুলি কি হচ্ছে? এগুলি নিরসন হচ্ছে। সরকার তো তাই নীতি নির্ধারণ তো করবে, এই অর্থনৈতিক নীতি, এটাই হচ্ছে বেসিক। আর বাকিগুলি হচ্ছে, এগুলি হচ্ছে কাঠামো, আর বাকি হচ্ছে উপরি কাঠামো। তো উপরি কাঠামোকে নিয়ে নাচানাচি করছে আর মূল কাঠামোটাকে ধ্বংস করে দিচ্ছে। সেটা বিজেপিও করছে, তৃণমূলও করছে। সুতরাং তাদের এখন মানুষের দৃষ্টি ঘোরাতে হলে এইসব করতে হবে। যাদবপুর কাণ্ডে যে ছাত্র ইন্দ্রানুজ, তিনি কিছুদিন আগেই সদ্য বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি কটু কথা বলেছিলেন, তাকেই আবার আপনাদের নেতা মোহাম্মদ সেলিম দেখতে গেলেন, কি বলবেন? শুনুন, এটা আমাকে বলেছিলেন, একটা সময় আছে,
সময়ের 1 ফুট অসময়ের অনেক ফুট। এই যে স্টিচ ইন টাইম সেভস 9 একটা প্রবাদ আছে। আচ্ছা 8ই আগস্ট ওই পোস্টটা করেছিল, 8ই আগস্ট 2024। এখন মিডিয়া বিশেষ করে আরএসএস তারা এটা খুঁজে বের করেছে, বের করে যেদিন থেকে যাদবপুর কাণ্ড ঘটলো, যখন ব্রাত্য বসুর গাড়িতে ওরা আক্রান্ত হলো, তারপর থেকে খুঁজে বের করলো ওর ছবি। আপনি দেখাতে পারবেন যে মিডিয়া এখন সামনে আনছে এটা আরএসএস, তারা 8ই আগস্টের পর এটা দেখিয়েছে, 9ই আগস্টে দেখিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে যখন মিছিল হয় সেদিন দেখিয়েছে, সেদিন নিন্দা করেনি। তাহলে আমার কাছে প্রশ্ন এটা নয়, প্রশ্নটা হচ্ছে যখনকার যেটা এই মুহূর্তের ইস্যুটা হচ্ছে 1 মার্চ। 1 মার্চের ঘটনা, তার অবস্থান কী ছিল? সে আক্রমণকারী না আক্রান্ত? আমাদের কাজ হচ্ছে আক্রান্তের পাশে থাকা, আক্রমণকারীর বিরুদ্ধে থাকা। সুতরাং ওটার বিচার আমরা রাজনৈতিকভাবে করব, কিন্তু এটা নোংরামি হচ্ছে, এটা মানুষের অধিকার হরণ করছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। একজন শিক্ষক এবং যিনি শিক্ষামন্ত্রী, তার গাড়ির তলা একজন চাপা পড়েছে, তার 14টা স্টিচ হয়েছে। এইসব অমানবিক বিষয় যারা সামনে এনে আসল ব্যাপারটাকে আড়াল করতে চায়, কেন? মোহাম্মদ সেলিম দেখতে গেছে আমার কাছে, পরের দিনই একটা মিডিয়ার, যেটা বিজেপি নিয়ন্ত্রণ করে, সেই মিডিয়ার সাংবাদিক এসেছিল। আমি তাকে বললাম, তো বলার পর তিনি বললেন জমিনবাবু আজকে মেজাজ হারিয়ে ফেললেন। আমি বললাম আমি মেজাজ কিচ্ছু হারাইনি, আমি তথ্যটা বলেছি যে 8ই আগস্ট আগে 2024 না 1 মার্চ 2025 আগে। তাহলে 8ই আগস্ট 2024-এর ঘটনাকে নিয়ে এখন লাফাচ্ছ কেন? সেদিন তো নজরে আনোনি, সেদিন তো প্রতিবাদ করনি। আসল কি 1 মার্চকে ঢাকা দিতে হবে। তাহলে 1 মার্চকে ঢাকা দেওয়ার জন্য যারা যা করছে, আর মোহাম্মদ সেলিম চাইছে 1 মার্চের সত্য উদ্ঘাটন হোক, অপরাধী শাস্তি পাক। রবীন্দ্র, শেষ প্রশ্ন, আজকে ভারত নিউজিল্যান্ডের ফাইনাল খেলা, তার মধ্যে দাঁড়িয়েও অভয় মঞ্চের এই মিছিল, যেখানে সব বাম মনস্ক সমস্ত লোকেরা এসছে, এই মিছিল আজকের দিন দাঁড়িয়ে এরকম মিছিল আরও মিছিল এরকম আরও হবে পরবর্তীকালে, কি মনে হয় 26-এ কি দেখুন, করা থাকবে? এটা কারোর কিছু করার নেই। ওখানে চ্যাম্পিয়ন ট্রফি খেলার ফিক্সার তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড, আর এখানে 9ই আগস্ট অভয়াকে ধর্ষণ করে খুন করেছে, সেটা নির্ধারণ করেছে কারা, আর্জি করে, সেটা এখনও মানুষের মধ্যে এটা চলমান, এটা প্রবাহ চলছে। সুতরাং ডেট চেঞ্জ করার তো কোনো অবকাশ নেই। 9ই মার্চ ফাইনাল হচ্ছে, 9ই মার্চ 7 মাস পূরণ হচ্ছে। জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড। 7 মাস ধরে মানুষ দাবি করছে, রাস্তায় নামছে। 14ই আগস্ট রাস্তা দখল, আমি এসেছিলাম মাঝরাতে এখানে, এই একাডেমির সামনে, এই রানুমঞ্চে আমি এখানে এসেছিলাম, আমি রাতে ছিলাম, আমি এরকম লোক কোনোদিন দেখিনি। সেই রাতেই হচ্ছে আর্জি করে হামলা চালালো, সমস্ত লোপাট করে নিল সমস্ত তথ্য প্রমাণ। তাহলে তথ্য প্রমাণ যারা লোপাট করলো তাদের পক্ষে কারা? শুধু সঞ্জয়কে ফাঁসি দিতে হবে। কালকে একজন আনন্দবাজারে লিখেছেন, অগ্নিহোত্রী, তার লেখা পড়ুন, এটা তো তিনি লেখিকা, তিনি কি লিখেছেন? পলাশ, কারণ মমতা ব্যানার্জিকে যে লাঠি মেরেছিল 90 সালে, তার স্মরণে রাস্তার নাম পলাশ করতে হবে। সুতরাং বলছে কত পলাশ হবে? তাহলে ওই যে লোপাট করে দিল তথ্য, সেটা কোথায় যাবে? শুধু সঞ্জয়কে শিকন্ডিদার করিয়ে, সঞ্জয় যাতে কেন তার ফাঁসি চাইছে, যখন সুপ্রিম কোর্ট বলছে ফাঁসিটা হচ্ছে রেয়ার অফ দ্য রেয়ার, বিরল থেকে বিরলতম থেকে বিরলতম, এটা হচ্ছে ঘটনা ফাঁসিটা। তাহলে এটা কেন চাইছে? ও যাতে আসল তথ্যটা চাপা পড়ে যায়। ডকুমেন্ট যা ছিল হাফিজ করে দিয়েছে, এবার একজনকে অ্যারেস্ট করেছে, সিআইডি অ্যারেস্ট করে দিয়েছে, যেটা নিয়ে ওরা গর্ব করে। আরে মুখ্যমন্ত্রী, আপনি এ গর্ব করে কি কয়লা ধুলে কি ময়লা যায়? যায় না তো। 2011 সালের 5ই মে নির্বাচনের আগে আপনি টালিগঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন আপনি গুন্ডা নিয়ন্ত্রণ করেন, আর আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর 5ই নভেম্বর জগদ্ধাত্রী পূজার ভাসানের দিন ভবানীপুর থানা যখন দুষ্কৃতীদের অ্যারেস্ট করলো, আপনি পুলিশ মন্ত্রী হিসাবে থানায় গেলেন,
আর দুষ্কৃতীদের ছাড়িয়ে আনলেন। ওসিকে বলে ছাড়িয়ে না। ছাড়িয়ে আনলেন। তার মানে বার্তাটা কি গেল? সারা রাজ্যের দুষ্কৃতীদের বললেন আমি তোমাদের পৃষ্ঠপোষক, আর পুলিশকে বললো তুমি দুষ্কৃতীদের ধরবে না, তাদের তুমিও পৃষ্ঠপোষকতা করবে। তাহলে যা হওয়ার তাই হচ্ছে। ফলে আপনি এই যে বললেন এতদিনকার 7 মাস ধরে লড়াই, আমরা আশাবাদী এটাই সত্য একদিন প্রকাশ হবে। সিপিআইএম নেতা আমি সিপিআইএম, আমি নাগরিক হিসাবে বলছি, ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে এবং একজন অংশগ্রহণকারী, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণকারী হিসাবে বলছি, মানুষ অন্যায়ের বিপক্ষে, মানুষ চায় শান্তি, মানুষ চায় বিচার, মানুষ চায় স্বস্তি, মানুষ চায় খাদ্য বস্ত্র বাসস্থানের গ্যারান্টি। সেই জন্য মানুষের লড়াইয়ে আমরা আছি। বামপন্থী রবীন্দ্র কি বলছে, 2026-এ কি বামপন্থীদের খরা কাটবে? সময় খরা বন্যা সেটা নেই, খরাটাও খারাপ, বন্যাটাও খারাপ। খরা যখন শূন্য, আমরা 1972 সালে আমরা নিজেরা শূন্য করেছিলাম, এটা মনে রাখা দরকার। অনেক সময় এটা মনে রাখা দরকার। উইথড্র শুধু নয়, উইথড্র নয়, গন্ডগোল, উইথড্র নয়। 72 সালের নির্বাচনকে আমরা প্রহসনের নির্বাচন বলেছিলাম, অনেকে মুখে বলে, কিন্তু আমরা কাজে দেখিয়েছি। 14 জন আমাদের ইলেক্টেড হয়েছিল। আমাদের পার্টির নেতা দীনেশ মজুমদার, যুব আন্দোলনের প্রাক্তন সভাপতি, তিনিও ইলেক্টেড হয়েছিলেন, কিন্তু কেউ 5 বছর বিধানসভায় যায়নি। বিধানসভায় সিপিআইএম শূন্য ছিল, পুরসভায় শূন্য ছিল, পঞ্চায়েতে শূন্য ছিল। আর 77 সালে 178 জনের প্রতিনিধি হিসাবে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সুতরাং আমরা 178টাও দেখেছি, 187ও দেখেছি, আবার শূন্যও দেখেছি। আবার 200 আমি বললাম সিপিআইএম, আপনি সিপিআইএম বললেন। 178, 187, 14, শূন্য। হ্যাঁ, না 2006 তো আপনারা 235 দেখেছেন। আর 235, আমি সিপিআইএম 235 না, নয়, বামফ্রন্ট। আমি বামফ্রন্টের কথা বলছি। বামফ্রন্ট 235, ঠিক আছে, 235 দেখেছি। ওদের 29 ছিল, 30 ছিল, আবার ওদের এখন 218 হচ্ছে, 40 হচ্ছে, কী করা যাবে? কিন্তু ওরা হচ্ছে, এটা বুঝে রাখবেন, এটা আপনি যখন বললেন আমি সেটা তুলে দিচ্ছি। এই 235 হওয়ার পর আমরা ওদের থেকে কাউকে ভাঙিয়ে আনিনি। আর ওরা এত হওয়ার পরও সেই খাই করো কেন? হ্যাঁ, এই যে খাই শেষ হচ্ছে। ওরা একটা ইলেক্টেড হয়েছিল আমাদের মুর্শিদাবাদে, সেটাও ভাঙিয়ে নিল, সহ্য হচ্ছে না। সাগরদিঘিতে, তাহলে ওটাও সহ্য করছে না। ওরা পঞ্চায়েতে ইলেক্টেড হলে সেটাও ভেঙে নিচ্ছে, পুরসভায় ইলেক্টেড হলে সেটাও ভাঙিয়ে নিচ্ছে। তো এই এত কেন? মানুষের রায়ের প্রতি কোনো সম্মান আছে, আস্থা আছে? তাহলে আমাদের মানুষের রায়কে আমরা সম্মান দিচ্ছি। যেটা বললেন আপনি 2026-এ কী হবে বামপন্থী হিসাবে, আমরা গণৎকার নই, আমরা মানুষের সাথে থাকবো। মানুষ যদি অন্যায়ের পক্ষে দাঁড়ায়, মানুষ কখনো কখনো, যদিও বলেছেন, মানুষও কখনো কখনো ভুল করে, কিন্তু মানুষই ঠিক করে, মানুষই ইতিহাস রচনা করে। সুতরাং মানুষের প্রতি আস্থা রাখতে হবে, মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখলে, নীতির প্রতি আস্থার প্রতি বিশ্বাস রাখলে হাতে গরম ফল পাওয়া যায় না, আখেরে পাওয়া যায়। আমরা আখেরে বিশ্বাসী। ধন্যবাদ।